ওকে, স্টার্ট করে দিচ্ছি তাহলে। 4 days বিজনেস গ্রোথ চ্যালেঞ্জ, আজকে ডে 1। আজকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বিজনেস গ্রোথ চ্যালেঞ্জ এটা কোনো একটা বিজনেস গ্রো করার জন্য আমরা ফার্স্ট যে জায়গাটাতে কাজ করি সেটা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে কাজ করি, যে অ্যাকচুয়ালি আমি এই বিজনেসটার জন্য প্রিপেয়ার্ড কিনা। বিজনেসে অনেক আপস অ্যান্ড ডাউনস এটা হবে, এটা আমরা জানি, এটা স্বাভাবিক। কিন্তু আমার মধ্যে যদি এই আপস অ্যান্ড ডাউনসটা হয়ে যায় তখন এইটার পুরোপুরি ইম্প্যাক্টটা পড়ে হচ্ছে বিজনেসের উপরে। আমি যদি মেন্টালি ফিট না থাকি, আমি যদি আমার নিজেকে বিজনেসের কোন জায়গায় নিতে হচ্ছে সেই জায়গাটার জন্য যদি আমি নিজে প্রিপেয়ার্ড না থাকি, তখন কিন্তু এটা বিজনেস গ্রো করার কেন, বিজনেসটা স্টার্টিং পর্যায়েই হচ্ছে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো এখানে আমাদের ফার্স্ট যে প্রিন্সিপাল, আমরা 3টা প্রিন্সিপাল ফলো করব। প্রথম প্রিন্সিপাল হচ্ছে ওন ইওর ওন বিজনেস। মানে হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল হচ্ছে ওন ইওর ওন বিজনেস। মানে হচ্ছে আমি এই বিজনেসটাকে ওন করতে পারছি কিনা। বিজনেসটা আমার ঠিক আছে, কিন্তু বিজনেসটাকে অ্যাকচুয়ালি আমি ওন করতে পারছি কিনা। সাপোজ একটা এক্সাম্পল দেই, যে একটা বিজনেস করছি, এটা হচ্ছে ক্লথিং বিজনেসের এক্সাম্পল দিচ্ছি, যে হ্যাঁ আমি ক্লথিং বিজনেস করি। তাহলে এই ক্লথিং বিজনেস করতে হলে, এই বিজনেসটা আমি যদি ওন করতে চাই, তাহলে ক্লথিং সম্পর্কে আমার আইডিয়া থাকতে হবে। ইভেন এমনও হতে পারে যে কোনো কারণে আমার যদি কোনো স্টাফ যদি মিসিং থাকে, আমার কোনো এমপ্লয়ি যদি মিসিং থাকে, বা কোনো কারণে ম্যানেজার যদি না থাকে, তো অ্যাকচুয়ালি আমি ওই পার্টগুলোতে নিজেকে অ্যাডাপ্ট করতে পারছি কিনা। যে সমস্ত বিজনেসগুলো সাধারণত একদম স্টার্টিং পর্যায়ে থাকে, শুরুর দিকে থাকে, তো ওই সময়টাতে দেখা যায় যে হ্যাঁ কোম্পানির ওনার বা হচ্ছে আমরা নিজেদেরকে যদি বলি, তো শুরুর পর্যায়ে কিন্তু আমরা বিজনেসে ভালোই টাইম এন্ড এফোর্ট দেই, এবং প্রত্যেকটা সেক্টরে যেখানেই হচ্ছে প্রয়োজন পড়ে সেই জায়গাগুলোতে হয়তোবা নিজেরা সেভাবেই কাজ করি। ইভেন এমনও হয় যে প্রোডাক্ট কোনো একটা ডেলিভারি করতে দিতে হয়েছে, নিজে গিয়ে হচ্ছে ডেলিভারি করেই আসা হয়েছে। ইভেন কোনো একটা কাপড় কাটতে হচ্ছে, তো নিজে কাটতেছি। তো মানে এটা জাস্ট একটা এক্সাম্পল যে অ্যাকচুয়ালি প্রত্যেকটা সেক্টরে নিজেকে আমি অ্যাডাপ্ট করতে পারতেছি কিনা, সেই মাইন্ডসেটটা আমার মধ্যে আছে কিনা। নাকি আমি হচ্ছে এই বিজনেসে 2 দিন সময় দিচ্ছি, আরেকটা বিজনেসে আবার এট এ টাইম হচ্ছে আবার ওইটাতেও ফোকাস করতেছি। এইভাবে করে মাল্টিপল বিজনেসে কোনো বিজনেসই আমার স্টেবল না, কিন্তু একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, এভাবে করে আমি শুধু ট্রাই করে যাচ্ছি, বা হচ্ছে ট্রাই করছি আবার সময় দিচ্ছি, এইভাবে করে মাল্টিপল বিজনেসে আমি নিজের যে টাইম এন্ড এফোর্টটা এটাকে আমি ছড়াই দিচ্ছি। এতে করে হচ্ছে কি, আমার মূল যে বিজনেস, এই মূল বিজনেসটাতে অনেক বাধা পড়ছে, তো এই বিজনেসটা তখন খুব একটা গ্রো করা পসিবল না। তো প্রথমটা হচ্ছে, ফার্স্ট প্রিন্সিপাল হচ্ছে ওন ইওর ওন বিজনেস। আমি যেই বিজনেস করি না কেন সেই বিজনেসে আমার যে পার্টটা, এই পার্টের বাহিরেও আমাকে অন্য সেক্টরগুলোতে নিজেকে অ্যাডাপ্ট করার সেই মেন্টালিটি, সেই মাইন্ডসেট এইটা থাকতে হবে, যে যাই হোক না কেন আমি যেন ভেঙে না পড়ি, আমি যেন ভেঙে না পড়ি। এমন হয় না যে আমরা অনেক, সাপোজ কোনো একজন এমপ্লয়িকে হায়ার করছি, তো তার প্রতি অনেক এক্সপেকটেশন থাকে যে হ্যাঁ তিনি আমার হয়ে হচ্ছে এই কাজটা করবে, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় বা প্রায় সময় এই জিনিসটা দেখা যায় যে হ্যাঁ সে ঠিকই টাস্ক গুলো করছে, সে তার মতো কাজগুলো করতেছে, কিন্তু বিজনেসটাকে অ্যাকচুয়ালি সে ওন করছে না। এরকমটা মনে হয় না যে ভাই তুমি তো শুধু কাজ করে যাচ্ছ, যেটা বলা হচ্ছে সেটা করছো, কিন্তু এই জিনিসটাকে নিজের মনে করতেছো না। তো এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করছি, যে প্রথম প্রিন্সিপাল হচ্ছে ওন ইওর ওন বিজনেস। সেকেন্ড হচ্ছে প্রিসেল বিজনেস মডেল। প্রিসেল বিজনেস মডেল নিয়ে যদি আমরা কাজ করতে যাই, সেক্ষেত্রে প্রফিটের চান্সটা অনেক বেশি থাকে। এখানে রিস্ক কম থাকে। রিস্ক মোটামুটি বলা যায় প্রায় 0%। অনেকেই দেখবেন হচ্ছে বর্তমানে অনলাইনে প্রি অর্ডার রিলেটেড হচ্ছে কিছু বিজনেস করছে। চায়না থেকে ব্যাগস নিয়ে আসছে, তারপরে হচ্ছে আরো ক্রুকারিস আইটেম, আরো বিভিন্ন ধরনের
আইটেমস গুলো নিয়ে কাজ করছে। তো এরা যেটা করে, প্রথমেই হচ্ছে অ্যাডভান্স পেমেন্টটা নিয়ে নেয়। ইভেন আপনারা যারা বইয়ের বিজনেস করেন, অনেকেই দেখা যায় যে আহ, কোনো একটা বই হচ্ছে পাবলিশ করবে, পাবলিশ করার আগেই হচ্ছে অ্যানাউন্স করে যে আগামী মাসে অথবা হচ্ছে এই ঈদ উপলক্ষে একটা বই হচ্ছে আমি লঞ্চ করছি, এটা যদি কেউ প্রি বুক করতে চায় তাহলে হচ্ছে অ্যাডভান্স পে করতে পারে, এবং হচ্ছে এই প্রি বুকের উপরে তার একটা ডিসকাউন্ট থাকে। এরকম হচ্ছে প্রি বুক বা হচ্ছে প্রি সেল বিজনেস মডেল, যে বিজনেস মডেলটা অ্যাকচুয়ালি বিভিন্ন বিজনেস মডেল আছে, তার মধ্যে থেকে প্রিসেল বিজনেস মডেলটা, এই মডেলটা আমার পার্সোনালি হচ্ছে অনেক ভালো লাগে। আর শরীয়তের দৃষ্টিতে প্রিসেল বিজনেস মডেলটা নিয়ে হচ্ছে আপনারা একটু আলেম ওলামাদের সাথেও কথা বলতে পারেন, কারণ হচ্ছে অলরেডি আপনার এখানে প্রোডাক্টটা নাই আপনার কাছে। তো আপনি প্রোডাক্ট নাই যেটা, সেটাই আপনি হচ্ছে মানুষের কাছে বিক্রি করে দিচ্ছেন। তাহলে এইটার আসলে মডেলটা কিভাবে নিজেদের বিজনেসের সাথে, নিজেদের প্রোডাক্টের সাথে এটা আপনারা অ্যাডাপ্ট করে নেবেন, এই বিষয়টা অবশ্যই আপনারা আপনাদের বিশ্বস্ত যিনি আলেম তার সাথে ডিসকাস করে তারপরে নেবেন। কারণ হচ্ছে সাপোজ আপনি হচ্ছে প্রিসেল এই বিজনেস মডেলে আপনি অলরেডি 2-3 লাখ টাকা হচ্ছে মানুষের কাছ থেকে নিয়ে নিছেন, কিন্তু কোনো প্রোডাক্ট আপনার কাছে নাই। তো এখন হঠাৎ যদি আপনার আহ, এমন কোনো ইস্যুস হয় যে হচ্ছে হয়তোবা আপনি দুনিয়া থেকে চলে গেছেন, এটা স্বাভাবিক হতেই পারে, তো ওই টাকাগুলো আসলে রিটার্ন করার মতো পলিসি আছে কিনা, বা যেগুলো আপনি বিক্রি করতে চাচ্ছেন সেইটা বাই করার মতো সেই উম, সুযোগটা থাকবে কিনা। একটা হচ্ছে অর্ডার প্লেস করা, আর একটা হচ্ছে পুরোপুরি কেনা। একটা অর্ডার প্লেস করছে, ওকে ঠিক আছে, আমি হচ্ছে এই ইয়েটা লাগবে, এজন্য হচ্ছে আমি অর্ডারটা প্লেস করছি, পেমেন্টটাও করে দিচ্ছি, প্রবলেম নাই, কিন্তু অ্যাকচুয়ালি আমি এখনো কিনিনি, যখন আমি হাতে পাবো ওইটাই হচ্ছে আমার কেনা। তো এগুলো হচ্ছে কিছু কোশ্চেন্স আছে এই মডেলটাতে, তারপরে আপনারা এই ব্যাপারটা একটু ডিসকাস করে নেবেন। থার্ড হচ্ছে সেল ইওর বিজনেস। অনেকের কাছে ইন্টারেস্টিং লাগতে পারে বা হচ্ছে একটু অবাক মনে হতে পারে যে সেল ইওর বিজনেস, একটা বিজনেসকে দাঁড় করালাম আবার হচ্ছে এটাকে বিক্রি করে দেওয়ার কথা বলছি। কেন বলছি? কারণ হচ্ছে যখন আপনি মাইন্ডসেটটা এরকম থাকবে আপনার যে আমি একটা বিজনেস করব, সেই বিজনেসটা আমি আগামী 1 বছরের মাথায় সেল করে দিব, 6 মাসের মাথায় সেল করে দিব, বা 2 বছরের মাথায় সেল করে দিব। বর্তমানে এই জিনিসটা আপনারা জানেন, ইভেন হচ্ছে বিভিন্ন বিজনেস সেল হচ্ছে, এই ব্যাপারগুলো আপনারা জানেন। কিন্তু আমাদের মাইন্ডসেটের মধ্যে যদি এটা থাকে যে আমি একটা বিজনেস স্টার্ট করব, আগামী 6 মাস 1 বছরের মধ্যে এই বিজনেসটা সেল করব, ইভেন প্রতি সপ্তাহেই হচ্ছে আপনি এই জিনিসটা যখন নিজেকে জিজ্ঞেস করবেন যে আমি একটা বিজনেস করছি, এই বিজনেসটা আমি অমুক দিন হচ্ছে সেল করে দিব, এরকম যদি চিন্তা ভাবনা করে কোনো একটা বিজনেস আপনারা স্টার্ট করেন, এবং প্রত্যেকটা দিন যদি এই জিনিসটা নিজেকে রিকল করেন যে আমি আমার বিজনেসটা সেল করব, এখানে সেল করা মানে পুরো বিজনেসটা সেল করে দেওয়া এই কনসেপ্ট না। এখানে হচ্ছে উম, মানে জিনিসটা বোঝেন এইভাবে যে আমি বিজনেসটা টোটালি সেল না করলাম, কিন্তু বিজনেসটাতে আমি হচ্ছে ইনভেস্টরকে নিতে পারি, ইনভেস্টরকে একটা শেয়ার দিতে পারি, একটা শেয়ার সেল করতে পারি। তাহলে কি হবে? এই মাইন্ডসেটটা থাকলে মনে হবে কি যে আমার বিজনেসের আজকের যে অবস্থান, আগামী 4 দিন, আগামী 1 সপ্তাহ পরে, 1 মাস পরে, 2 মাস পরে আমার বিজনেসটাকে আমি কোন পজিশনে দেখতে চাচ্ছি, এটার টোটাল হিসেবটা হচ্ছে আমার একদম স্টার্টিং ডে থেকেই থাকবে, যে আমি বিজনেসটা এইভাবে হচ্ছে গ্রো করে যাচ্ছি, আমার বিজনেসের লস কিরকম, আমার বিজনেসে লাভ কিরকম, প্রতিটা বিষয় হচ্ছে আমার টু দা পয়েন্ট, এগুলো হচ্ছে আমার নোট ডাউন করা থাকবে। যে আমার বিজনেসে আমি যদি কোনো ইনভেস্টরকে নিয়ে আসতে চাই, যদি কাউকে হচ্ছে এখানে শেয়ারটা সেল করতে চাই, তাহলে আমি আমার বিজনেসটাকে যদি আমি প্রফিটেবল অবস্থায় নিতে না পারি, প্রফিটেবল অবস্থায় দেখাতে না পারি, হ্যাঁ, এটা যদি অ্যাকচুয়াল কোনো একটা নাম্বারের মধ্যে না থাকে। অনেককেই জিজ্ঞাসা করা হয় যে ভাই তোমার বিজনেসটা কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এই যে আলহামদুলিল্লাহ ভালো এর মধ্যেই থাকছে, কিন্তু অ্যাকচুয়াল যে নাম্বার, এই নাম্বারটা কত, গত মাসে কত সেলস হয়েছে, তার আগের মাসে কত সেলস হয়েছে, ওকে সেল হয়নি তাহলে কত লস হয়েছে, এই যে নাম্বারগুলো, নাম্বারের উপর বেস করে কিন্তু আপনাকে অন্যরা কাউন্ট করবে।
আপনার ইনভেস্টর বলেন বা হচ্ছে টোটাল যদি বিজনেসটাকে সেলও করে দেন, তো নাম্বারের উপর বেস করে কিন্তু আপনাকে মেজার করবে। হ্যাঁ, তো এই জন্য এই 3টা পয়েন্ট যদি আমরা মনে রাখি, যে ফার্স্ট প্রিন্সিপাল হচ্ছে ওন ইওর ওন বিজনেস, সেকেন্ড ওয়ান হচ্ছে প্রিসেল বিজনেস মডেল, থার্ড ওয়ান হচ্ছে সেল ইওর বিজনেস। তো এখন এইটাকে এক্সিকিউট করতে হবে। এটা হচ্ছে এই প্রিন্সিপাল 3টা আমরা দেখলাম, দেখার পরে এখন এটা তো আমরা বুঝছি যে হ্যাঁ ওকে ফাইন, আমি হচ্ছে এইভাবে হচ্ছে বিজনেসটাকে সাজাবো। তাহলে এটার জন্য আমাদের কি করতে হবে? এটার জন্য আমাদের এক্সিকিউশনে যাওয়ার জন্য আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে টোটাল বিজনেসটা হচ্ছে একটা মেশিনের মতো যদি বলি, বা হচ্ছে একটা ইয়ার মতো চিন্তা করি, কি বলে, জুসারের মতো চিন্তা করি। একটা জুসারে কি থাকে? একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে থ্রুপুট, একটা হচ্ছে আউটপুট। ইনপুটে কি? ইনপুটে হচ্ছে আমি যা দিচ্ছি, যদি আম দেই আমের জুস হবে, যদি হচ্ছে লেমন দেই লেমন জুস হবে। এটা এগুলো হচ্ছে ইনপুট, কোর ম্যাটেরিয়ালস যেগুলো, এগুলো হচ্ছে ইনপুট। থ্রুপুট হচ্ছে থ্রুপুট হচ্ছে এই যে ম্যাটেরিয়ালস গুলো, এই ম্যাটেরিয়ালস গুলো কিভাবে ওয়ার্ক করছে, এটা ফাংশনিংটা কিভাবে হচ্ছে, যেভাবে হবে এইটার উপর বেস করে এটার একটা আউটপুট আসবে বা হচ্ছে একটা আউটকাম আসবে। এখন ইনপুটটা যদি ভালো হয়, লেমনটা যদি টাটকা হয়, এটা যদি হ্যাঁ কচি হয়, তাহলে এখান থেকে যে জুসটা বের হবে সেই জুসটা অনেক সুস্বাদু হবে। থ্রুপুটটা এখানে যদি অ্যাকশনটা ঠিক মতো না হয়, যদি এটা ঠিক মতো ব্লেন্ড না হয়, তাহলে কিন্তু ওই জুসটা রেডি হবে না। তো এই জন্য ইনপুট, থ্রুপুট, আউটপুট, এই 3টা পয়েন্টের উপর বেস করে আমরা নিজেদেরকে সাজাবো যে অ্যাকচুয়ালি আমার যে বিজনেসটা আছে এটার জন্য তাহলে দেখি ইনপুটটা কি, আমার বিজনেসের ইনপুট কি। আমার বিজনেসের ইনপুট হচ্ছে ফাইন্ড দ্য পারসন ইউ ওয়ান্ট টু বি। আমার বিজনেসের ইনপুট হচ্ছে আমি নিজে। আমার বিজনেসের ইনপুট হচ্ছে অলরেডি যারা বিজনেস করছে, আমি যেই নিশের উপরে বিজনেস করছি সেই নিশের উপরে অলরেডি যারা বিজনেস করছে, এটা পার্সোনাল গ্রোথ হতে পারে, বা হচ্ছে কোনো একটা ব্র্যান্ড হতে পারে, বা হচ্ছে পার্টনারশিপ বিজনেস হতে পারে, যে কোনো বিজনেস হচ্ছে ফাইন্ড দ্য পার্সন ইউ ওয়ান্ট টু বি। আমি কোন পার্সনটার মতো হতে যাচ্ছি, বা আমার এই বিজনেসটাকে আমি কি রকম দেখতে চাচ্ছি, এর জন্য আমাকে প্রথম হচ্ছে ওই ব্র্যান্ডটাকে খুঁজে বের করতে হবে, বা ওই পার্সনটার মতো ওই পার্সনটাকে খুঁজে বের করতে হবে যে তার মতো আমি হতে চাই। ফাইন্ড দ্য পার্সন ইউ ওয়ান্ট টু বি। যেই একটা এক্সাম্পল দিই যে হ্যাঁ আমরা এটা কমন একটা এক্সাম্পল যে ঘরের বাজার। ঘরের বাজার তাহলে জামশেদ মজুমদারের মতো আমি একজনকে খুঁজে বের করি, তিনি কি করছে সেই জিনিসগুলো আমি ফাইন্ড আউট করি। আমি যেরকম হচ্ছে একজন বিজনেস স্ট্র্যাটেজিস্ট বা হচ্ছে বিজনেস কোচ, তাহলে আমি কার মতো হতে চাই এরকম হচ্ছে আমি 3-4 জনকে খুঁজে বের করি এবং তাদের লাইফস্টাইলটা ফলো করি, তারা কি করছে, তারা ডেইলি বেসিসে কি কি কাজগুলো করছে। এরকম একজনকে ফলো করি হচ্ছে হরমুজি। ওনার ডেইলি রুটিনের মধ্যে প্রথম মানে সকাল থেকে নিয়ে উনি সকালে উঠেন, ওঠার পর থেকে কিছু কাজ তো করেই, হচ্ছে এক্সারসাইজ এগুলো করে, করার পরে হচ্ছে প্রায় 9টা থেকে 10টা পর্যন্ত 3 থেকে 4 ঘন্টা উনি কন্টেন্ট মেকিং এ টাইম দেয়। তো বর্তমানে আপনারা জানেনও এখন যে আমরা যে অ্যাডস গুলো রান করছি ফেসবুকে, তো মেটা অ্যান্ড্রোমেটা আপডেটস এর কারণে হচ্ছে প্রচুর পরিমাণে কন্টেন্টস দিতে হচ্ছে। তো সেই অনুযায়ী অ্যাকচুয়ালি আমরা কতটুকু প্রিপেয়ার্ড, আমরা ওই পরিমাণে কন্টেন্ট মেক করছি কিনা, সোশ্যাল মিডিয়ায় আমাদের প্রেজেন্সটা কিরকম, এই জিনিসগুলো হচ্ছে খেয়াল করি। হ্যাঁ, আমার প্রেজেন্স হয়তো বা না থাকতে পারে, আমার ব্র্যান্ডের প্রেজেন্সটা কিরকম, নিয়মিত হচ্ছে মানুষ আমাকে দেখছে কিনা, আমাকে চিনছে কিনা, আমি তাদেরকে ফলো আপ দিতে পারছি কিনা, তাদেরকে রিমাইন্ড করাতে পারছি কিনা। যেরকম আজকের এই যে ওয়ার্কশপটা হওয়ার জন্য আজকে এই চ্যালেঞ্জটার জন্য আপনাদেরকে 2-3 দিন আগে একবার রিমাইন্ড দেওয়া হয়েছে, আজকে হচ্ছে 1 ঘন্টা আগে একবার রিমাইন্ড করা হয়েছে, এবং হচ্ছে লাস্ট টাইমে একবার রিমাইন্ড করা হলো। তো আমার প্রেজেন্সটা আমি সেরকম শো করাতে পারছি কিনা, এই জিনিসগুলো হচ্ছে তখনই আসবে যখন আমি ওই যে ফাইন্ড দ্য পার্সন ইউ ওয়ান্ট টু বি, ওই মানুষটাকে যখন আমি
অলরেডি আইডেন্টিফাই করে ফেলবো, তখন আমার জন্য এটা সহজ হবে যে ধাপে ধাপে তার মতো হতে, ধাপে ধাপে ওই বিজনেসটার মতো আমার বিজনেসটাকে নিয়ে যেতে। এখানে হচ্ছে একটা সার্কেলের মধ্যে জিনিসটা দেখানো হয়েছে। এখানে সার্কেলটা অত সুন্দর না, কিন্তু যে রোডম্যাপটা দেয়া হচ্ছে সেই রোডম্যাপটা অবভিয়াসলি অনেক সুন্দর। প্রথম হচ্ছে যে বি দ্য পার্সন, আমি ওই পার্সনটার মতো কিনা। এরপরে হচ্ছে আমাকে ওই অ্যাকশনটা নিতে হবে, ডু দ্য ওয়ার্ক হোয়াট ইউ ওয়ান্ট টু বি। হ্যাঁ, ওই কাজটা আমাকে করতে হবে, এই অ্যাকশনটা নিতে হবে। বিজনেস করার জন্য আমার সোশ্যাল মিডিয়ার প্রেজেন্স হতে পারে, তাহলে ওই অ্যাকশনটা আমার নিতে হবে। আমার যদি হচ্ছে অ্যাড রান করা শিখতে হয়, তাহলে অ্যাড রান করা আমার শিখতে হবে। আমার যদি কন্টেন্ট মেকিং করা শিখতে হয়, তাহলে আমার সেটা শিখতে হবে। আমার যদি হচ্ছে কোনো প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে হয়, তাহলে আমার প্রোডাক্ট ডেভেলপমেন্টের উপরে আমার নলেজ থাকতে হবে। আমার যদি হয় যে টাইম ম্যানেজমেন্টের উপরে যদি আমার ঠিকমতো স্কিল না থাকে, তাহলে আমার ওই স্কিলটা গ্যাদার করতে হবে। এখানে ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা যারা কাজ করছি, অফলাইনের কথাটা একটু না হয় বাদই রাখলাম, কিন্তু অনলাইনের ক্ষেত্রে যারা আমরা আছি, অনলাইনে বিজনেস গুলো করছি, তো এটার যে কোর যে বিষয়গুলো, এই জিনিসগুলোর জন্য যদি আমার স্কিলের ঘাটতি থাকে, তাহলে আমার ওই স্কিলগুলো গ্যাদার করতে হবে, ওই অনুযায়ী কাজ করতে হবে। এবং লাস্টলি হচ্ছে আমি কি অ্যাচিভ করতে চাচ্ছি, সেই অ্যাচিভটা হচ্ছে কিনা, এইটা আমাকে এনশিওর করতে হবে। এই তিনটা কাজ যদি আমি করতে পারি, তাহলে হচ্ছে আমার বিজনেসের এই ইনপুট থ্রুপুট আউটপুট এই ব্যাপারটা কাজ করবে। এখন আমাদের প্রবলেম কি হয়, আমাদের বিজনেসটা গ্রো করার ক্ষেত্রে প্রবলেমটা হয় হচ্ছে আমাদের প্রথম আমরা যে কাজটা করি, সেলস ক্যাম্পেইন রান করি। সেলস ক্যাম্পেইন রান করি যে আমার সেল দরকার, আমি সেলস ক্যাম্পেইন রান করছি, তাহলে আমার সেলস জেনারেট হবে। তো সেলস জেনারেট হয়, কিন্তু প্রথম 2 দিন 3 দিন 4 দিন সেলসটা হয়, এরপরে সেলস হয় না, সেলটা ফল করে। আবার হচ্ছে 2-3 দিন হয়, এরপরে আবার হচ্ছে ফল করে। তো এইটার কারণটা কি? এইটার কারণটা হচ্ছে আমরা টপ টপ যে 3% কাস্টমার আছে, এই টপ 3% কাস্টমারের উপরে আমরা সেলস ক্যাম্পেইনটা রান করি। টপ 3% কাস্টমার কোনটা? এই যে আমরা হচ্ছে ফানেল দেখছি, এই ফানেলের মার্কেটিং ফানেলের লাস্টের পর্যায়ে হচ্ছে এই এখানেই হচ্ছে আমাদের 3%। এই যে 3%, এই 3%-এর উপরে আমরা হচ্ছে ক্যাম্পেইন রান করি। এই 3%-এর উপরে যখন সেলস ক্যাম্পেইন রান করি, এই 3% শেষ হয়ে যায়। শেষ হওয়ার পরে আর আমাদের সেল হয় না, তখন সেলটা ড্রপ করে। কিন্তু একদম যদি বেসিক থেকে আমরা বলি, তাহলে হচ্ছে আপনাকে এই ফানেলটা মেনটেন করতে হবে। ফার্স্ট হচ্ছে অ্যাওয়ারনেস, তারপরে ইন্টারেস্ট, তারপরে হচ্ছে ডিজায়ার, এরপরে আসে হচ্ছে অ্যাকশন। বা অ্যাওয়ারনেস এবং অ্যাওয়ারনেস, এরপরে হচ্ছে ইন্টারেস্ট বা ডিজায়ার। এটাকে আমরা হচ্ছে ফেসবুকের মার্কেটিং এর ক্ষেত্রে এই জিনিসটাকে আমরা হচ্ছে সেকেন্ড অপশনে ধরতে পারি। ফার্স্ট ওয়ান ইজ অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস, সেকেন্ড ওয়ান ইজ ইন্টারেস্ট অ্যান্ড ডিজায়ার, লাস্ট ওয়ান ইজ অ্যাকশন, দ্যাট মিনস সেলস কনভার্সন। তো এইটা এইটা এনশিওর হবে তখন যখন আপনি নতুন নতুন কাস্টমারকে আপনার এই ফানেলের মধ্যে অ্যাকোয়ার করতে পারবেন। নতুন নতুন কাস্টমারকে ফানেলে অ্যাকোয়ার করার প্রথম কাজ হচ্ছে আপনাকে ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করতে হবে। এখন অ্যাওয়ারনেস মানে এই না যে আমরা যে ফেসবুক অ্যাডস রান করি, সেখানে যে অ্যাওয়ারনেস অবজেক্টিভ আছে, সেই অ্যাওয়ারনেস অবজেক্টিভে আমি যে কোনো কিছু একটা দিয়ে দিলাম, তার মানে হচ্ছে আমার ব্র্যান্ড অ্যাওয়ারনেস হয়ে গেল, বা হচ্ছে আমার পার্সোনাল অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়ে গেল, এমনটা না। এখানে আপনাকে অ্যাওয়ারনেসের মাধ্যমে কি আপনি প্রকাশ করতে চাচ্ছেন, সেইটা হচ্ছে প্রথম কাজ। আপনার যে কন্টেন্টটা, সেই কন্টেন্টটা অ্যাকচুয়ালি অ্যাওয়ারনেস ক্রিয়েট করার মতো কিনা। যেমন যদি একটা উদাহরণ দেই, যে আপনি কোনো একটা ব্যথার তেল বিক্রি করছেন, এটা যেরকম তাকফি নামে হচ্ছে একটা ব্র্যান্ড আছে। তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আপনি রান করে দিলেন, যেটাতে বললেন যে আমাদের এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে এত টাকা, এটা দিয়ে হচ্ছে আম, আপনার ব্যথা রিলিফ হয়, এগুলো হচ্ছে বলছেন।
বলে হচ্ছে আপনি একটা ক্যাম্পেইন রান করলেন। তো এই ক্যাম্পেইনটা তো আপনার অ্যাওয়ারনেসের জন্য না। অ্যাওয়ারনেসের স্ট্রাকচারটা কি হবে? অ্যাওয়ারনেসের স্ট্রাকচারটা হবে কারো একজনের পেইন আছে, সেই পেইনটা অ্যাকচুয়ালি কেন হয়েছে সেই জিনিসটা আপনি ডেলিভার করবেন। এই পেইন থেকে সে ন্যাচারালি কিভাবে কিওর হতে পারে সেটার আপনি একটা হচ্ছে যখন দিবেন, কন্টেন্ট দিবেন, সেটা আপনার আসবে হচ্ছে এঙ্গেজমেন্ট অথবা হচ্ছে ডিজায়ার এই সেকেন্ড স্টেজে, এই স্টেজে। তো যখন আপনি এখানে স্টেপ বাই স্টেপ আপনার এই কন্টেন্ট গুলো মেক করবেন, তখন কি হবে, অ্যাওয়ারনেস স্টেজে সে আপনাকে চিনতো না, আপনার ব্র্যান্ডকে জানতো না, সে আপনার হচ্ছে ওই কন্টেন্টটা দেখবে, দেখার পরে আপনার ব্র্যান্ডকে ধীরে ধীরে চিনবে, জানবে। এরপরে আপনি তাকে হচ্ছে সলিউশন দিচ্ছেন, সলিউশন দেওয়ার সময় তার কিছু কোয়ারিজ থাকবে, সেই কোয়ারিজ গুলো সে হয় আপনাকে জানাতে পারে, অথবা সে হচ্ছে ওই কোয়ারিজ গুলো নিয়ে চিন্তা করতে পারে, এবং হচ্ছে ওই কোয়ারিজ গুলো অ্যাকচুয়ালি সে আপনার ওই ভিডিওতে যেই কোয়ারিজ গুলো তার মনের মধ্যে চলছে সেই কোয়ারিজ গুলোর সে সলিউশন অ্যাকচুয়ালি আপনার ওই ভিডিওতে পাচ্ছে কিনা। যেমন একটা এক্সাম্পল দেই, তাকফির অ্যাডস গুলো নিয়েই হচ্ছে আমি এক্সাম্পল দিচ্ছি। একজন দেখবেন অ্যাডস লাইব্রেরিতে গেলে, আমি দেখাই একটু, অ্যাডস লাইব্রেরিতে যাই। কয়টা অ্যাড চলছে? 120টা। 120টা অ্যাডের মধ্যে ইমেজ কন্টেন্ট আছে, ভিডিও কন্টেন্ট আছে। একটা ভিডিও কন্টেন্ট প্লে করি। আপনাকে অপারেশন করতে হবে, অপারেশন করলে আপনার 2 8 লাখ টাকা লাগবে। রাগ করতেছে খুব, মানে খুব করতেছে। আমি কয়েকদিন বাতের লোক মারলেই দিতে পারছেন না, তো এত অসুস্থ হয়ে গেছে। এখানে কোনো ডাক্তার হবে না, ঢাকা নিয়ে যেতে হবে। অপারেশন করলে সাকসেস কি হবো, এই গিরাটা আমার খুলে গেছে, গিরাটা আমার খুলে গেছে। জি জি। আমি চলে এসেছি ঢাকা থেকে নোয়াখালীতে, নোয়াখালী জেলায় চৌমুনিতে আসছি এই বর্তমানে। তো এখানে জানাবো আপনাদেরকে এক দাদা নাতির এক গল্প, এবং কিভাবে আমাদেরকে খুঁজে পেয়েছেন এবং তেলটা কতদিন ব্যবহার করার পর তিনি সুস্থ আছেন সবকিছু জানাবো। চলুন আমরা তার বাসায় যাই এবং তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম দাদা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার ভালো হয়ে রাখছে। দাদার ব্যথাগুলোর সম্পর্কে যদি আমরা একটু জানতে চাচ্ছি। আপনি কি আমার প্রথম থেকে জানবেন? জি 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 বলেন। শুরু লগ্ন থেকে জানবেন? জি 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 বলেন। আমি যখন 10 12 বছর আমার বয়স, তখন আমার এই হাঁটুটা ফুলে যেত। হাঁটু ফুললে বসে প্রস্রাব করতে অসুবিধা। যখন আমার বয়স 15 16 বছর 18 বছর হলো, তখন আমি একটা ওষুধ খাই, আর এই দুটা খাই। তো খাই কতক্ষণ, একটু ভালো হইলে আর খাই না। এখন আমি তারপরে গেলাম এক ডাক্তারের কাছে, গেলাম, আর ডাক্তার আমার নিষেধ করলো, আপনি জেনে খাবেন না, এটা বড় ডেঞ্জারাস, সাইড এফেক্ট করবে, কিডনিতে সমস্যা হতে পারে। তো আল্লাহ তাআলা পর্যন্ত রাখছে। এখন আজ থেকে আমি আবার বসার কাজ করতাম, আমি দোকানদারি করতাম, সার্বক্ষণ বসাচ্ছিলাম। তো এটার থেকে না কেন আমার সমস্যা দেখা দিছে, হঠাৎ ফাঁক ফুলে গেছে, এই গিরাটা আমার ফুলে গেছে। হাঁটু ব্যথায় চলাচল করা মুশকিল হয়ে যাচ্ছে? তাকফির স্ট্রেস রিলিফ অয়েল ব্যবহারেই মিলবে মুক্তি। অর্ডার করুন এখনই। হাঁটু ব্যথা আমার সবচেয়ে বেশি ছিল হাঁটু ব্যথাটা। 5-10 মিনিট কাজ করলে দাঁড়াতে পারতো না। কন্টিনিউ 18 দিনের মতো করার পর আগের তো অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। যারা হচ্ছে মাকে ভালোবাসে তাদের উদ্দেশ্য বলবো যে অন্তত পক্ষে আমাদের বাংলাদেশে একটা প্রোডাক্ট তাকফির, এই জিনিসটা যেন সে একবার অর্ডার করে আমার জন্য, বাবার জন্য। এটা খুবই কার্যকরী। ওকে, এখানে মোটামুটি 3টা কন্টেন্ট দেখালাম। তো আপনারা যদি এই ব্র্যান্ডের কন্টেন্ট গুলো দেখেন,
তাহলে টোটাল একটা আপনারা গাইডলাইন এখান থেকে পেয়ে যাবেন যে অ্যাকচুয়ালি এই যে এই যে ফানেল নিয়ে যে কথা বলছি, এই ফানেল নিয়ে কথা বলে অ্যাকচুয়ালি কি ডেলিভার করতে চাচ্ছি, যে আপনাদের কন্টেন্ট গুলো সেরকম হচ্ছে কিনা। প্রথম যে কন্টেন্টটা আমরা দেখলাম এখানে হচ্ছে প্রথম দিকে তার কি কি প্রবলেম, সেই প্রবলেম গুলো হচ্ছে ভিডিওতে নিয়ে আসলো। তাহলে প্রবলেম গুলো যখন দেখবে, যার অ্যাকচুয়ালি এই প্রবলেম আছে সেই কন্টেন্টটা দেখবে। এরপরে হচ্ছে এই যে তারপরে দেখাচ্ছে যে শুধু 20 সেকেন্ডের একটা অ্যাড, যে হাঁটু ব্যথার জন্য তাকফি এই তেলটা অর্ডার নাও, এরকম দেখালো। তাহলে এইটা কি, এটা প্রথমে তাকে অ্যাওয়ার করছে, তারপরে হচ্ছে তার কোর যে প্রবলেম গুলো সেগুলো নিয়ে হচ্ছে বলছে, সলিউশন দিচ্ছে। এরপরে লাস্টলি যখন ঠিক ওই মানুষটার কাছেই এই 20 সেকেন্ডের যে অ্যাডটা আসবে, সে ওইটাতে হচ্ছে অ্যাকশন নিবে, সে ওইটার থেকে পারচেস করবে। তো এভাবে হচ্ছে আপনার এই সেলস ফানেলটা মেনটেন করে আপনাদের কন্টেন্ট গুলো যদি আপনারা মেক করতে পারেন, আশা করি ইনশাল্লাহ আপনাদের এই সেলসের যে প্রবলেমটা, বিজনেস গ্রোথ মানে কি, মানে বিজনেস গ্রো করতে গেলে আপনার সেলস লাগবেই, সেলস ছাড়া এখানে গ্রো করার আদার কোনো ওয়ে নেই। তো আপনারা যদি এই ফানেলটা মেনটেন করে আপনাদের কন্টেন্ট গুলো মেক করেন, আশা করা যায় ইনশাল্লাহ আপনাদের এই সেলসের প্রবলেমটা থাকবে না। এখন আসি যে আমাদের এই ফানেলটা এখানেই শেষ না, আমাদের এই ফানেলটা আমরা আরো এক্সটেন্ডেড একটা ফর্ম দেখব। এর আগে দেখলাম যে এই যে কোল্ড অডিয়েন্স, যে আমাকে জানতো না তাকে আমি অ্যাওয়ার করলাম, এরপরে হচ্ছে ওয়ার্ম করলাম, তাকে আমার হচ্ছে ইংগেজ করালাম আমার কন্টেন্টের উপরে, তাকে আমার ব্র্যান্ডের সাথে ইংগেজ করালাম, এরপরে হচ্ছে সেলস মেক করলাম। এখান থেকে এই কাস্টমারটা যখন হট হয়ে গেল তখন তার কাছে সেলস করলাম। এখন এই সেল করার পরেই এখানেই শেষ না। আমরা মার্কেটিং মানে যেটা মনে করি যে মার্কেটিং হচ্ছে প্রচারণা, এটা হচ্ছে একটা ভুল কনসেপ্ট যে মার্কেটিং মানে প্রচারণা অনলি। মার্কেটিং হচ্ছে একটা প্রোডাক্ট একদম ম্যানুফ্যাকচার থেকে শুরু করে কাস্টমারের হাত পর্যন্ত পৌঁছানো পর্যন্ত, এই যে টোটাল যে জার্নিটা, এই টোটাল জার্নিটা হচ্ছে আপনার মার্কেটিং এর অংশ। মার্কেটিং এর মধ্যে সেলস একটা অংশ, তারপরে মার্কেটিং এর মধ্যে আপনার প্রোডাকশনের ব্যাপারটাও অংশ, প্যাকেজিং কিভাবে করছেন সেটা একটা অংশ, আপনি কাস্টমারকে কিভাবে ডেলিভার করছেন এটাও মার্কেটিং এর অন্তর্ভুক্ত। এবং কাস্টমারকে আপনি সেল করলেন, এখানেই যে আপনার মার্কেটিং শেষ তা না, সেল করার পরে অ্যাকচুয়াল মার্কেটিংটা শুরু হয়। সেল করার পরে অ্যাকচুয়াল মার্কেটিংটা শুরু হয়, কাস্টমারের ফিডব্যাকটা নিচ্ছেন কিরকম, কাস্টমার ফিডব্যাক, আপনার সার্ভিসটা কাস্টমারকে, সাপোজ আমাদের যে ফেসবুক ডমিনেশন প্রোগ্রাম আছে এখানে অনেকেই জয়েন করছে, হ্যাঁ জয়েন তো করছে, এখন জয়েন করার পরে অ্যাকচুয়ালি তারা কিরকম লার্ন করছে, তাদেরকে ফলো আপ দিচ্ছে কিনা, তাদের প্রবলেম গুলো অ্যাকচুয়ালি সলভ হচ্ছে কিনা, এইটা হচ্ছে এখান থেকে হচ্ছে অ্যাকচুয়াল সেল শুরু। অনেকেই তো হচ্ছে বুঝায় টুঝায় হচ্ছে মনে করেন যে কোর্সে জয়েন করায় ফেললাম, কিন্তু তারপরে তাদের সাথে কিরকম কমিউনিকেট করছি, এখান থেকে হচ্ছে সেলস শুরু। যদি এইটা আপনি মেক শিওর করতে পারেন, আপনার প্রোডাক্ট আপনি একটা কাস্টমারকে দিলেন, দেওয়ার পরে সেই প্রোডাক্টটা কেমন, এই জিনিসটা হচ্ছে সে হচ্ছে ভালো ভালো প্রোডাক্টই তো আপনি দিবেন অবশ্যই। তো দেওয়ার পরে আপনি কাস্টমারের সাথে কথা বলেন যে তার প্রোডাক্ট, আপনার প্রোডাক্টটা কেমন, অ্যাকচুয়ালি তার কাজে দিচ্ছে কিনা, হ্যাঁ, বা একটা ড্রেস সেল করছেন, এই ড্রেসটা তার পছন্দ হয়েছে কিনা। এরপরে দেখবেন যে রিপিট কাস্টমার আপনি সেখান থেকে পাবেন, সে হচ্ছে রেফার করবে, আপনার ওই কাস্টমারটাই হচ্ছে অন্যকে রেফার করবে। এভাবেই হচ্ছে আপনার মূল সেলসটা জেনারেট হবে। আপনার কাস্টমার যদি আপনার ব্র্যান্ড সম্পর্কে অন্যকে বলে, যেটা আমরা বলি যে ওয়ার্ড অফ মাউথ ইজ দ্য বেস্ট মার্কেটিং ওয়ে, ওয়ার্ড অফ মাউথ। তো ওয়ার্ড অফ মাউথের মাধ্যমে আপনার সেলসটা জেনারেট হবে যখন আপনি ভালো সার্ভিস দিতে পারবেন। এখানে আমরা যেই ফানেলের যে স্ট্রাকচারটা দেখছি, যে এই যে একটা ফানেলের মতো বা হচ্ছে এই ফানেলটা এক্সটেন্ডেড ফর্ম যেটাকে বলি হচ্ছে আমরা আওয়ার গ্লাস মডেল। তো আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে বর্তমানে এই মার্কেটিং ফানেলটা এভাবে কাজ করে না। এখানে যে স্ট্রাকচারটা দেখানো হচ্ছে এই স্ট্রাকচারে এই মার্কেটিংটা এভাবে কাজ করে না, বা ফানেলটা এভাবে কাজ করে না। কিভাবে কাজ করে, এখানে আরেকটা ফরমেশন
দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে ডিজিটাল টাচ পয়েন্ট। এই ডিজিটাল টাচ পয়েন্টে দেখেন পিআর, রেডিও, টিভি, প্রিন্ট, তারপরে হচ্ছে নিউজ লেটার, পেইড অ্যাডভার্টাইজিং, তারপরে হচ্ছে এসইও, সোশ্যাল মিডিয়া, রিকমেন্ডেশনস, ওয়েবসাইটস অর ল্যান্ডিং পেজ, ব্লগ, মিডিয়া, কোল্ড ক্যানভাস, সেলস আরইপি, তারপরে স্টোর, ওয়েবসাইট, মোবাইল মোবাইল বা হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি যে ওয়েবসাইটগুলো, ফোরাম, অটোমেটেড কাস্টমার সার্ভিস, সোশ্যাল মিডিয়া, কাস্টমার সার্ভিস, প্রমোশনস, ইনভেস্টিগেশনস, তারপরে হচ্ছে ডাটাবেস অ্যাক্টিভিটি, সোশ্যাল নেটওয়ার্কিং, ইমেল অফার, নিউ অফার। তো এই যে স্ট্রাকচারটা এভাবে যে যাচ্ছে, মানে এটা কি বোঝানো হচ্ছে? এটা বোঝানো হচ্ছে যে আপনার প্রথমে অ্যাটেনশন গ্র্যাব করার জন্য, এই অ্যাটেনশনটা গ্র্যাব করার জন্য আপনাকে এই এই যে টাচ পয়েন্টগুলো, এই টাচ পয়েন্টগুলোকে আপনাকে টাচ করতে হবে। মানে কি, আপনার টোটাল যে মার্কেটিং সিস্টেম, এই সিস্টেমের মধ্যে নিউজ লেটারের মাধ্যমে আপনার কোনো একটা মার্কেটিং চ্যানেল হচ্ছে কিনা, রেডি আছে কিনা, পেইড অ্যাডভার্টাইজিং আপনি করছেন কিনা, এসইও করছেন কিনা, তারপরে হচ্ছে টিভি, প্রিন্ট মিডিয়া বা এগুলো ইউজ করছেন কিনা, পিআরটা ইউজ করছেন কিনা, এইভাবে হচ্ছে আপনার অ্যাটেনশনটা আপনি গ্র্যাব করছেন কিনা। ইভেন এখানে যে এই যে অ্যাটেনশন গ্র্যাব করলেন, অ্যাটেনশন গ্র্যাব করার সাথে সাথে একই সাথে আপনার কাস্টমারের এই কনসিডারেশনের জন্য হচ্ছে এই টাচ পয়েন্টগুলোকে আপনার কভার করতে হবে। সেখান থেকে রিকমেন্ডেশন এট এ টাইম, মানে এইটা টোটালি আগে যে জিনিসটা আমরা দেখলাম, যে এখানে উপর থেকে নিচে আসছে বিষয়টা, ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ হচ্ছে, জিনিসটা এমন না। এইটা টোটাল সিস্টেমটা প্যারালালি কাজ করে। এট এ টাইম কাস্টমার হচ্ছে আপনার অ্যাওয়ার হবে, এট এ টাইম সে এঙ্গেজ হবে, এট এ টাইম আপনার এই প্রোডাক্ট বা সার্ভিসটা সে পারচেস করবে। পুরো সিস্টেমটা প্যারালালি হবে। এমন না যে আপনি 5-7 দিন ধরে হচ্ছে তাকে অ্যাওয়ার করছেন, আপনি তাকে হচ্ছে অনেকদিন যাবত হচ্ছে এঙ্গেজ করাচ্ছেন, তারপরে গিয়ে সেলস জেনারেট করছেন। এই টাইমটা এখন আর নাই। এখন এত এই যে একটা এক্সাম্পল দিচ্ছিলাম, যে আপনার হচ্ছে মনে করেন যে বাচ্চার ডাইপার শেষ হয়ে গেছে, আপনি বাসার নিচে যান, আপনি যে ডাইপার কিনে নিয়ে আসেন। তো এখানে এমন না যে আপনাকে হচ্ছে 7 দিন ধরে হচ্ছে আপনি তাকে অ্যাওয়ার করতে থাকবেন, তারপরে হচ্ছে 7 দিন হচ্ছে তাকে ইংগেজ করাবেন, তারপরে 7 দিন পরে গিয়ে ডাইপার কিনবে, এমনটা হয় না। কারণ হচ্ছে সে অলরেডি হচ্ছে তার এটা নিড। এখন আপনি কতক্ষণে তাকে অ্যাওয়ার করবেন, কতক্ষণে তার কাছে সেল করবেন। তো যখন আপনি এট এ টাইম এই প্রত্যেকটা টাচ পয়েন্ট টাচ করে আপনার ক্যাম্পেইন গুলো ডিজাইন করবেন, তখন হবে কি, যার অ্যাওয়ার হওয়ার সে অ্যাওয়ার হবে, যার এঙ্গেজ হওয়ার সে এঙ্গেজ হবে, যার কনভার্ট হওয়ার সে আপনার থেকে প্রোডাক্টটা পারচেস করবে। তো এই পয়েন্টগুলো হচ্ছে আপনারা স্ক্রিনশট নিতে পারেন, বা আমি হচ্ছে এটার রেকর্ডেড ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিব। আপনারা দেখেন যে আপনাদের বিজনেসে এই প্রত্যেকটা টাচ পয়েন্টকে টাচ করতে পারেন কিনা। সোশ্যাল মিডিয়া আপনাদের প্রেজেন্স কিরকম, রিকমেন্ডেশন আসছে কিনা, আপনার ল্যান্ডিং পেজ বা হচ্ছে ওয়েবসাইট আছে কিনা, ব্লগে কিছু রাইটিং হচ্ছে কিনা। আপনি বলতে পারেন যে আমি তো টিচিং করাচ্ছি, আমার হচ্ছে এই জিনিসগুলো প্রয়োজন না। আপনি হচ্ছে একটা কসমেটিক্স ব্র্যান্ডের কথা চিন্তা করি, হচ্ছে সাজগোজ, তাদের দেখেন প্রচুর ব্লগ আর্টিকেলস আছে। তাহলে কি তাদের তো এই লেখালেখির এই কাজগুলো তেমন একটা করার প্রয়োজন ছিল না। তারা জাস্ট হচ্ছে ভিডিও দিত, ভিডিওতে প্রবলেম শেয়ার করতো, সলিউশন দিয়ে দিত, এরপরে হচ্ছে সেখান থেকে ইউটিউব থেকে, তারপরে হচ্ছে ফেসবুক থেকে, এখান থেকে কনভার্সন হতো। কিন্তু কেন তারা এগুলো ইমপ্লিমেন্ট করছে? কারণ প্রতিটা টাচ পয়েন্ট আপনি যখন টাচ করে যাবেন, তখন কোনো কাস্টমার আছে সে হচ্ছে প্রিন্ট মিডিয়া দেখতে পছন্দ করে, কেউ আছে ভিডিও দেখতে পছন্দ করে, কেউ আছে ব্লগ আর্টিকেলস এগুলো পড়তে পছন্দ করে। তো এভাবে করেই হচ্ছে আপনার একটা ব্র্যান্ডের সেলসটাকে কনস্ট্যান্ট রাখতে গেলে বা হচ্ছে স্টেবল রাখতে গেলে আপনাকে এই পয়েন্টগুলো ধরে ধরে কাজ করতে হয়। সবাই কি আছি নাকি হচ্ছে বোর্ড ফিল করছি? ভাই আসসালামু ভাই আছি আছি ওকে ওকে, এরপরে আসি হচ্ছে এগুলো হচ্ছে আরো ডিটেলসে, এগুলো হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা চ্যানেলের জন্য, গুগলের জন্য ব্লগ আর্টিকেলস, প্রোডাক্ট কম্পারিজন, তারপরে সার্চ
গুগল ডিসপ্লে, রিটার্গেটিং অ্যাডস, এগুলো হচ্ছে ওয়েবসাইটের মধ্যে হোম পেজ। এগুলো আমি এতগুলো দেখাই যাচ্ছি না, এখানে আপনারা স্ক্রিনশট নিয়ে এগুলো করেন। আমি যে জিনিসটা আপনাদের সাথে আজকে ডিসকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে কাস্টমার জার্নি রোডম্যাপ। কাস্টমার জার্নি রোডম্যাপটা কিভাবে কাজ করে? কাস্টমার জার্নি রোডম্যাপটা কিভাবে কাজ করে? প্রথমে হচ্ছে অ্যাওয়ারনেস, যেটা বললাম, এরপরে এঙ্গেজমেন্ট, এরপরে হচ্ছে সাবস্ক্রিপশন, এরপরে কনভার্ট। তাহলে দেখেন এখানে আরেকটা পয়েন্ট এখানে আসছে, সেটা হচ্ছে সাবস্ক্রিপশন, এরপরে কনভার্ট, কনভার্টের পরে এক্সাইটমেন্ট। মানে শুধু সেল করে ফেললাম, এইখানেই আমার কাজ শেষ, এটা না। আপনি অ্যাওয়ার করলেন, এঙ্গেজ হলো, এরপরে আপনার বিজনেসে সাবস্ক্রিপশন মডেল প্রযোজ্য না, এটা আপনি মনে করছেন যে আপনার বিজনেসে প্রযোজ্য না, কিন্তু এই যে কাস্টমার জার্নি রোডম্যাপ, এখানে যে 8টা পয়েন্ট আছে, প্রত্যেকটা পয়েন্টই আপনার বিজনেসে আপনি অ্যাপ্লাই করতে পারেন। যদি অ্যাপ্লাই করতে পারেন, দেখেন যে আপনার বিজনেসে তারপরে সেলসটা স্টেবল থাকে কিনা। অ্যাওয়ারনেস করছেন, কাস্টমার এঙ্গেজ হচ্ছে, এরপরে হচ্ছে সাবস্ক্রিপশন বলতে এখানে খুব অল্প প্রাইজে তার কাছে কিছু একটা সেল করার ট্রাই করেন। শুধু কোর্সের মধ্যে যে অল্প প্রাইজে হচ্ছে 199 নেন বা হচ্ছে 490, এইভাবে করে অল্প প্রাইজে কিছু সেল করলাম, সাবস্ক্রাইব হয়ে গেল, এমনটা না। আপনার যে কোনো ব্র্যান্ডের জন্য, যে কোনো বিজনেসের জন্য আপনি দেখেন এই অল্প প্রাইজে তার কাছে কিছু সেল করতে পারেন কিনা। হ্যাঁ, আপনি রিয়েল এস্টেট বিজনেস নিয়ে কাজ করছেন, আপনি হচ্ছে শেয়ার বিক্রি করছেন, তো আপনি দেখেন তাকে হচ্ছে আপনি অল্প পরিমাণে হচ্ছে কোনো একটা কনসালটেন্সি দিতে পারেন কিনা। অ্যাটলিস্ট হচ্ছে অল্প পরিমাণে হচ্ছে তার কাছে কিছু একটা সেল করেন। আপনি বাইকের হচ্ছে শোরুম দিতে চাচ্ছেন, আপনি দেখেন হচ্ছে তার কাছে আপনি হেলমেট সেল করতে পারেন কিনা, বাইকের তেল আপনি তার কাছে সেল করতে পারেন কিনা, এগুলো আপনি ট্রাই করেন। আপনি হচ্ছে ড্রেস নিয়ে কাজ করতেছেন, তো ড্রেস নিয়ে যখন কাজ করতেছেন, তো এখন এইখানে অল্প পরিমাণে আপনি তার কাছে কি বিক্রি করতে পারেন। মেয়েদের শৌখিন যে জিনিসপত্রগুলো আছে, যেটার দাম হয়তো বা অর্নামেন্টস বিভিন্ন থাকতে পারে, 99 জুয়েলারি শপ, এইরকম হচ্ছে দিয়ে আপনি কিছু কাস্টমারকে গ্র্যাব করেন না। তারাই তো হচ্ছে আপনার থ্রি পিস কিনবে, তারাই তো আপনার একটা শাড়ি কিনবে। তো অল্প পরিমাণে হচ্ছে দিয়ে তাকে আপনি আপনার আয়ত্তে নিয়ে আসেন। আমার প্রথম যে ওয়ার্কশপে আপনারা জয়েন করেছিলেন, সেখানে আমি দেখিয়েছিলাম যে ভ্যালু লেডার ওয়ার্কশিট, ভ্যালু লেডারটা দেখিয়েছিলাম। তো এই ভ্যালু লেডারের মাধ্যমে আপনারা কিন্তু এই জিনিসটা হয়তো বা রিলেট করতে পারছেন যে আমি সাবস্ক্রিপশন বলতে কি বোঝাচ্ছি। এরপরে যখন কনভার্ট হলো, তার কাছে আপনি সেল করে দিলেন, এখানেই যাত্রা শেষ না। এরপরে আসে হচ্ছে এক্সাইটমেন্ট। আপনার এই প্রোডাক্টটা পাওয়ার পরে তার মধ্যে ওই এক্সাইটমেন্টটা কাজ করছে কিনা। আপনার আজকে হচ্ছে উম, একটা প্রোডাক্ট হচ্ছে অর্ডার করছিলাম, ওই যে বাসায় ছোট বাচ্চা আছে, তো তো বিভিন্ন প্লাগ গুলো যে আছে, সকেট গুলো, ওই সকেট গুলোর হচ্ছে ইয়েতে যাতে আঙ্গুল দিয়ে শক না খায়, এই জন্য ওগুলো ঢেকে দেওয়ার জন্য হচ্ছে এগুলো ইয়ে। তো প্যাকেটটা এত টাইট করে হচ্ছে কস্টেপ দিয়ে পেঁচাইছে বা এত ইয়ে করছে, মানে খুলতেই বিরক্তি লাগতেছিল। এখন আপনি একটা প্রোডাক্টকে হচ্ছে এমন ভাবে একজনের কাছে ডেলিভার করতেছেন, করার পরে তার মধ্যে কোনো একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে না, আপনার প্যাকেজিংটা ভালো না, আপনার প্যাকেজিংটা তেমন একটা আকর্ষণ আসতেছে না মানুষের মধ্যে, তাহলে এখানে এক্সাইটমেন্ট কাজ করবে না। আপনি আইফোনের কথা চিন্তা করেন, দেখেন তারা এই যে প্যাকেটটা যে খুলে, এই প্যাকেটটার মধ্যেও তাদের ডিজাইনিং এর অনেক মারপ্যাচ আছে। এমন ভাবে হচ্ছে প্যাকেটটা ডিজাইন করা যাতে এটা খুলতে একটা স্মুথলি একটা ফিল হয়, এটা যাতে ভালো লাগা কাজ করে, এক্সাইটমেন্ট, আহা মোমেন্ট তার মধ্যে একটা তৈরি হয়। আপনি আচারের বিজনেস করছেন, আপনি হয়তো কোনো একটা আচার, যেটা তেঁতুলের আচার, আপনি হচ্ছে তার কাছে সেল করছেন কোনো একটা কাস্টমারের কাছে। তেঁতুলের আচারের সাথে আপনি ছোট একটা ইয়েতে পটে করে আপনি তাকে অন্য কোনো একটা আচারের ফ্লেভার দেন, দেখেন যে তেঁতুলের আচারের সাথে রসুনের আচার দেন, বড়ই আচার দেন,
দেখবেন যে তার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করবে, যেটা সে চিন্তাও করে নাই। বা আপনি সেই অফারটা তাকে দেননি, আগে থেকেই দেননি, কিন্তু না দিয়েই তাকে আপনি কোন একটা গিফট পাঠিয়েছেন। আপনি 3 পিস শাড়ি এগুলোর বিজনেস করছেন, এর সাথে হচ্ছে আপনি কানের দুল দিয়ে দেন না, 150 টাকার একটা দুল দিয়ে দেন, দুইটা, বা 100 টাকার কিছু একটা দিয়ে দেন। দেখেন তার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করবে। তারপরে হচ্ছে কেউ হয়তো বা চিয়া সিডের বিজনেস করছেন, সাথে হচ্ছে আপনার ব্র্যান্ডটাকে এমন ভাবেই হচ্ছে আপনি প্রেজেন্ট করছেন মানুষের সামনে যে হ্যাঁ আপনারা খুব অথেন্টিক এবং হচ্ছে একটু ধার্মিক বা হচ্ছে এগুলো মেনটেন করে হচ্ছে আপনারা বিজনেস করছেন। এই জিনিসগুলোকে আপনি হয়তো মানে আপনার অনেস্টিটাকে আপনি হচ্ছে প্রকাশ করতে চাচ্ছেন। আপনি চিয়া সিডের সাথে ইয়ে দেন, ছোট একটা তাসবি দিয়ে দেন, কাউন্টিং কোনো একটা তাসবিহ দিয়ে দেন। অথবা হচ্ছে আপনি একটা আম, ঘরে বা কোথাও দোয়া ইয়ে করা রাখা যায় এরকম হচ্ছে কোনো একটা স্টিকার দেন। কত খরচ পড়বে? 3 টাকা 5 টাকা এরকম খরচ পড়বে, কিন্তু সে আপনাকে মনে রাখবে, আর তার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করবে। এগুলো ফলো করেন। এরপরে আসে হচ্ছে অ্যাসেন্ট, যেটা হচ্ছে একটা সিঁড়ির মতো, লেডারের মতো। অ্যাসেন্ট, তার কাছে হচ্ছে আপনি বাল্ক কোয়ান্টিটিতে অথবা বেশি পরিমাণ বেশি ভ্যালুর কোনো একটা প্রোডাক্ট আপনি ধীরে ধীরে সেল করার জন্য আপনার আলটিমেট টার্গেট থাকবে। প্রথমে হয়তোবা গ্রোসারি বিজনেসের কথা যদি বলি, ডেইলি সে হচ্ছে আপনার থেকে বা হচ্ছে সপ্তাহে সে আপনার কাছে 2000 টাকার প্রোডাক্ট পারচেস করে। গ্রোসারি বিজনেস যদি হয়, ডেইলি হচ্ছে সে 500 টাকা 700 টাকা এরকম হচ্ছে সে আপনার থেকে পারচেস করে ডেইলি, প্রতিদিন। আপনি ট্রাই করেন তার কাছে 7 ডেজ এর কোনো একটা প্যাকেজ এট এ টাইম সেল করার জন্য। 7 ডেজ এর যখন কোনো একটা প্রোডাক্ট আপনি তার কাছে সেল করবেন, তাহলে কি হবে? এটা 7 গুণ আপনি সেল করতে পারবেন তার কাছে। আপনি তার কাছে মান্থলি কোনো একটা প্যাকেজ সেল করার ট্রাই করেন। এইভাবে করে আপনার এই অ্যাসেন্ডিং অর্ডারটা আপনি বাড়ান। এভাবে করে আপনার বিজনেসে স্টেবিলিটিটা বাড়ান, আপনার সেলস এর গ্রোথটা বাড়ান। এই মডেলগুলো আপনি স্ট্রাকচার করে নিয়ে আসেন। আপনি হচ্ছে আচার, হ্যাঁ, 1 বোতল আচার হচ্ছে আপনি 1 বয়ম আচার বিক্রি করছেন, আপনি 3টা জারের একটা কম্বো প্যাক দেন, তাহলে 3টা আচার একসাথে হচ্ছে আপনার এখানে 3000 টাকা বা 2500 টাকার এরকম একটা সেলস জেনারেট করার জন্য ট্রাই করেন। এরপরে আসে হচ্ছে এভোকেসি। আপনার এই আপনি যে তার কাছে প্রোডাক্ট গুলো সেল করছেন, সে কেমন ফিল করতেছে, তারপরে সে এটা নিয়ে প্রমোট করছে কিনা, অন্যের কাছে বলছে কিনা। যখন অন্যের কাছে বলবে, অন্যের কাছে বলার সময় আবার হচ্ছে আপনার এই অ্যাওয়ারনেস ক্রিয়েট হবে, আবার হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট ক্রিয়েট হবে, আবার সাবস্ক্রিপশন আসবে। এইভাবে করে আপনি আপনার বিজনেসে এই কাস্টমার রোড ম্যাপ, এই জার্নিটা আপনি মেক শিওর করেন। তো আমাদের এই যে বিজনেস গ্রোথ চ্যালেঞ্জ, 4 ডেজ এর যে বিজনেস গ্রোথ চ্যালেঞ্জ, এটার আজকের ফার্স্ট ডে এর ক্লাসটার টপিক নিয়ে এই পর্যন্তই ছিল। এখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা কোশ্চেন গুলো করতে পারেন। আমাদের নেক্সট ক্লাসটা আবার আগামীকালকে হবে, আগামীকালকেও হচ্ছে 10টা 20-এর দিকেই আমরা স্টার্ট করবো ইনশাল্লাহ। তো এভাবে আমরা 4 দিন এটা কন্টিনিউ করব। এটা জি স্যার, এটা থেকে তো গ্যাপ পড়ছে যেটা। জি জি, হ্যালো, জি আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, উনি হয়তোবা অন্য কোনো কথা বলছিল। যাই হোক, তো বলছিলাম যে আমাদের এই বিজনেস গ্রোথ চ্যালেঞ্জের আজকে ফার্স্ট ডে ছিল। ফার্স্ট ডেজ এর এই টপিক গুলো নিয়ে আজকে ডিসকাস করার ছিল। নেক্সট ডে তে আবারও হচ্ছে আমরা দেখব যে আমাদের এখানে যে ইয়ে আছে, সেকেন্ড ডে হচ্ছে ইফ ইউ আর নট গ্রোয়িং ইউ আর ডাইং। সেকেন্ড ডে হচ্ছে ইফ ইউ আর নট গ্রোয়িং ইউ আর ডাইং। এখন আমাদের এই গ্রো করার জন্য যে স্টেপস গুলো, সেই স্টেপস গুলো আগামীকালকে ইনশাল্লাহ আমরা দেখবো। আমি যদিও বা বলেছিলাম যে আপনাদের এই ক্লাসটা হচ্ছে ফার্স্ট ডে ক্লাসটাই হচ্ছে ফ্রি বলেছিলাম। আমি রমজান উপলক্ষে আপনাদেরকে এই 4 ডেজ এর যারা হচ্ছে গ্রুপে জয়েন করেছেন, 4 ডেজ হচ্ছে আপনাদের জন্য এই টোটাল বিজনেস গ্রোথ চ্যালেঞ্জটা ফ্রি করে দিলাম। ওকে,
আমরা আগামীকালকে আবারও দেখা হবে ইনশাল্লাহ, যদি কারো কোনো ভাই কোশ্চেন কোন থাকে। কোশ্চেন ভাই করা যাবে? শিওর বলছিলাম শিওর। জি ভাই, আমি একটু আপনাকে কোশ্চেন করতে যাচ্ছি। বিষয়টা হচ্ছে আপনি যেটা বললেন যে বিজনেস গ্রোথের জন্য, আহ আমার একটা ছোট বিজনেস আছে, কিন্তু ওই সেল হয়ে যাওয়ার পরে আমরা যখন কাস্টমারকে ফোন দিতে চাই তখন কাস্টমাররা ডিস্টার্ব ফিল করে। এই জায়গাটায় যে আমি যে সামনে যে আপনার সুন্দর অনেকটা ট্র্যাকিং গুলো দেখালেন, এই জায়গায় আমি আটকে আছি। এটা থেকে কিভাবে বের হতে পারি? যদি কোনো পরামর্শ থাকে ভাই বলতে পারেন। কাস্টমার বিরক্ত বোধ করে কারণ হচ্ছে কাস্টমারকে অসময়ে কল দেয়া হয়েছে, ওইটার প্রতি তার আর কোনো ইন্টারেস্ট নাই। এইটার অনুমতি নিয়ে যদি কাস্টমারকে কল দেয়া যায় যে আপু আপনি তো আমাদের থেকে এই প্রোডাক্টটা নিয়েছিলেন, আমি আপনাকে কোন সময় কল করতে পারি, বা এই সময় কি আমাদের থেকে মাসে একটা কলই আপনার কাছে যাবে, যেটা হচ্ছে আপনাকে আমরা কোনো একটা অফার দিতে চাই, এরকম মাসে একটা কলই যাবে, এর পরে আর আমরা আপনাকে কল করব না। এটা শুধু কি ভাই আফটার সেলস ডান হয়ে গেল জি তারপরে জি জি জি, তারপরে আপনি একটা এসএমএস দিয়ে দিলেন। এসএমএস দিয়ে দেবো? হুম অনেক সময় দেখা যায় কি ভাই যে এসএমএস দিলেও সিন আর করে না, যখন তার প্রোডাক্টটা নেওয়া হয়ে গেছে হুম। ইটস ওকে, শেষ। কিন্তু আমার এই ক্ষেত্রে কিন্তু অনেক কিছু রিকোয়ারমেন্ট আছে যে আমার প্রোডাক্টটা যেটা যাচ্ছে সে ইউজ করে সে কেমন কমফর্ট ফিল করছে কিনা, তার কোনো ডিস্টারবেন্স আছে কিনা, এটা এগুলো তো কিন্তু আমার জানা আছে। কিন্তু সে কাস্টমারে আমি এটা দেখেছি হুম যে আমাদের সেলস টিম থেকে যে কোনোভাবেই কাস্টমার রিচ করতে পারে না। হয়তো কেউ ফোন ধরে, আচ্ছা ঠিক আছে পরে কথা বলবো, না এখন ব্যবহারই করিনি। এই জায়গাটা এই জায়গাটার ভিতরে আমি আটকে আছি, আমি এই জায়গা থেকে বেরোতে পারতেছি না ভাই। এই আপনি জিনিসটাই, যেটা বললেন, জি হ্যাঁ এই জিনিসটাই বললাম যে কাস্টমারকে আগেই হচ্ছে একটা এসএমএস দিয়ে তাকে এই জিনিসটা বলে নিচ্ছেন, আপনি অনুমতিটাই নিয়ে নিচ্ছেন। আচ্ছা আচ্ছা, মানে আমি এই আর কি। যখন সেলস ডান হলো আমি আমি একটা মেসেজ দিয়ে দিলাম যে আমরা একটা ফোন দিয়ে কল করে 3 দিন পরে 4 দিন পরে আপনার কাছে একটা ফোন দিয়ে আপনার কাছে প্রোডাক্টের সম্পর্কে একটু জানতে চাই, কিন্তু আপনি দয়া করে আমাদেরকে ইনফরমেশনটা দিয়ে প্রবাহিত করবেন, এরকম কিছু? প্রোডাক্টের সম্পর্কেই জানতে চাই শুরুতেই, কেন তাকে হচ্ছে আপনি পুশ করছেন? আচ্ছা, প্রোডাক্টটা নিয়ে তার অ্যাকচুয়ালি উপকার হলো কি হলো না সেই জিনিসটা আপনি আগে জানেন। না মেসেজটা কি ধরনের হতে পারে? আমি দেখেছি মেসেজ, একটা আমি তো আপনার বিজনেসটা সম্পর্কেও জানি না, আমি জাস্ট শুধু আপনাকে আইডিয়াটা দিচ্ছি। জি নাইমুর ভাই, একটু আমি হচ্ছে রাশিদ ভাইয়ের সাথে ইয়ে করি। হ্যাঁ, তো আপনার প্রোডাক্টের উপর বেস করে এইটা আপনি তো ডিসিশন নেবেন, যেহেতু হচ্ছে অলরেডি বিজনেস করছেন, কোন জি মেসেজটা, বা অলরেডি হয়তো বা কিছু মেসেজ দিয়েছেনও, তো কোন হুম, মেসেজটা হচ্ছে কাস্টমার লাইক করছে বা কোনগুলোকে অ্যাভয়েড করছে, এই জিনিসটা তো আপনি আরো ভালো বুঝবেন। মানে আমি আচ্ছা জাস্ট আচ্ছা আইডিয়াটা শেয়ার করছি যে আপনি তাকে হচ্ছে ওই কাস্টমারকে এইভাবে হচ্ছে ইয়ে করে ফেলবেন না, বিব্রত অবস্থায় ফেলবেন না যে হ্যাঁ কাস্টমার আপনার প্রোডাক্টটা নিছে তার মানে হচ্ছে এখন সে ফিডব্যাক দেওয়ার জন্য বাধ্য, এমন না। আচ্ছা আচ্ছা তার মধ্যেই একটা হচ্ছে নিজের থেকে হচ্ছে ভালো লাগা কাজ করবে। এই আচ্ছা জিনিসটা এনশিওর যখন করতে পারবেন তখন দেখবেন যে আপনার এই কাস্টমার নিজের থেকেই আপনার কাছে আপনার সাথে কমিউনিকেট করছে বা হচ্ছে জানতে চাচ্ছে। যেমন আমি একটা এক্সাম্পল দেই, কোনো একটা ব্র্যান্ড, নামটা বলছি না, কিন্তু তারা প্রায় সময়ই হচ্ছে ফোন দেয়, ফোন দিয়ে আপনার বাসায় এটা লাগবে কিনা, আজকে হচ্ছে শুক্রবার এই অফার আছে আজকে, আহ, একসাথে মনে করেন যে আমি ওই সময় হচ্ছে বাসায় থাকি, আমি অফিসে থাকি, অথবা হচ্ছে আহ, রিক্সায় থাকি, মানে এইগুলোর কোনো ধরনের তোয়াক্কা না করে শুধু একের পর হচ্ছে তার কথা বলেই যাচ্ছে, তার প্রোডাক্টের অফার দিয়েই যাচ্ছে। আমি তো এটা অবভিয়াসলি এখানে বিরক্ত বোধ করবো, তাই না? জি 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 হ্যাঁ, তো সে যদি আমাকে হচ্ছে শুরুতেই টাইমটা নিয়ে নিত যে আসসালামু আলাইকুম আজমিন ভাই, আমি অমুক ইয়ে থেকে বলছি, আপনার যদি হচ্ছে 5 মিনিট সময় হয়, 2 মিনিট সময় হয়, তাহলে আমাদের কিছু অফার গুলো নিয়ে আপনার সাথে ডিসকাস করতাম। আমি ইনস্ট্যান্ট বললাম যে ভাই আমার এখন টাইম নেই, তাহলে আপনি আমাকে পরে নক করেন, অথবা হচ্ছে ডিরেক্ট আমি হচ্ছে ফোনটা কেটেও দিতে পারি। তার মানে জি এটাতেই তার বুঝে যাওয়া উচিত যে আমি তার ব্র্যান্ডের প্রতি, তার বিজনেসের প্রতি আমার কোনো ধরনের আর কোনো ইন্টারেস্ট নাই।
তাহলে সে নেক্সট টাইম কেন আমাকে আর কল দিবে? সেই নাম্বারটা ট্র্যাক করে রেখে দিবে যে আগামী 1 মাস তাকে কোনো কলই দেওয়া যাবে না, সে অলরেডি বিরক্ত আমাদের প্রতি। হুম হুম। এই না, এটা ট্র্যাকিং, এটা হ্যাঁ, কিন্তু অনেক সময় হয়, আমরা হয়তো রং টাইমে তাকে ফোন দিয়ে বসলাম, জি জি তখনও কিন্তু হয়তো সে ভালো, কিন্তু জাস্ট টাইমটা আমরা ঠিক মতো ইয়ে না করে এমন সময় টাইম দিলাম যে ফোনটা কেটে দিল, কিংবা তার মানে এই না যে সে আমার প্রতি বিরক্ত। আমাদের এখানে ম্যান সাইকোলজিক্যাল ব্যাপারটাও কিন্তু চিন্তা করতে হবে, আমার যেটা মনে হয়, তাই না? জি 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 জি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওকে মামুন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, নাইমুর ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাইয়া, আসসালাম। আমি লাস্ট 2-3 বছর অনলাইনে প্রচুর কেনাকাটা করছি, বুঝছেন? তো জি এই ভাই। প্রবলেমটা আমি অনেক বেশি ফেস করতেছি যে আমাকে প্রত্যেকটা ব্যান্ড ফোন দিয়ে প্রতি সপ্তাহে 2-3 দিন পরে মানে একটা ব্যান্ড আমার ফোন দিয়ে বলবে এটা লাগবে কিনা ওটা লাগবে কিনা। আমি জাস্ট রীতিমতো বিরক্ত এই 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 জিনিসটার কারণে। পরে আমি এখন মনে করেন যে এই করছি, একটু বলারে আমি ব্লক করে রাখছি যাতে কোনো কল না আসতে পারে। তো এই কারণে আমার বিজনেসের ক্ষেত্রে আমি এই স্ট্র্যাটেজিটা ফলো করতেছি। আমি একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দিচ্ছি গ্রুপে, দেখেন যে যদি জি জি কেউ আমাদের সার্ভিসে সন্তুষ্ট হয় তাকে তাকে আমরা আমাদের রয়্যাল লিস্টে আমরা ইনক্লুড করবো, যে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আমরা আমাদের অফারগুলো শেয়ার করবো যাতে কাস্টমারের ফোন না দেওয়া লাগে বা তারা বিরক্ত না হন। জি জি। এটা আমার মানে প্ল্যানিংটা কেমন হয়েছে এটা একটু। হ্যাঁ, এই প্ল্যানিংটা সুন্দর। এবং আরেকটা জিনিস, একটা কাস্টমারকে আপনি কতক্ষণ ফলো আপ দিবেন এই জিনিসটাও কিন্তু বুঝতে হবে যে আহ, ওই ওই কাস্টমারকে আমি ততক্ষণ পর্যন্ত ফলো আপ দিব যতক্ষণ না পর্যন্ত সে বিরক্ত না হয়। বিরক্ত হলে তাকে ফলো আপ দেওয়ার আর কিছু নাই, তখন তাকে হয়তোবা অনেক দিন পরে ইনডিরেক্টলি হচ্ছে তার কাছে রিচ করতে হবে। এখন লাস্ট অলরেডি 3-4টা ব্যান্ড অলরেডি 5টা ব্যান্ড মানে মানে প্রতিদিন প্রতি সপ্তাহে 3-4 বার কোনো ফোন দিবেই। হুম, মানে এই জিনিসটা আর কি মানে একদম আমার পক্ষ থেকে বলতেছে না, মানে আমার মতো অনেক কাস্টমার তারাও তো বিরক্ত হচ্ছে। জি জি একই জিনিস বারবার ফোন দিলে জিনিসটা আসলে মানে পেইন দেয় জিনিসগুলো। এই কারণে আর কি এদের একটা কমিউনিটির ভিতর নিয়ে আসতে পারলে আমরা অফারগুলো শেয়ার করলাম, যার দরকার সে নিল, যার দরকার সে নিল না। জি জি। মানে এখন এই ফেসবুকের আপডেটের কারণে এই মেটা আপডেটের কারণে এই গুলো কিন্তু হচ্ছে, এর কারণে মানুষজন বেশিরভাগ ব্যান্ড গুলা এই ফলোয়ে কিন্তু চলে গেছে। না, এটা এটা শুধু আমাদের প্রবলেম হচ্ছে। ফেসবুকের আপডেটস এর কারণে না। আহ, আমাদের হচ্ছে, আমরা যারা মার্কেটিং সেক্টরে কাজ করতেছি, আমরাও হচ্ছে এই যে কাস্টমারদের সাইকোলজিটা অনেক সময় হচ্ছে ডাইভার্ট করে ফেলি, বুঝছেন? এখন দেখবেন যে সবাই হচ্ছে বলতেছে মাল্টি চ্যানেল মার্কেটিং, গ্রোথ হ্যাকস, এই সেই, এবং বারবার হচ্ছে তাকে এসএমএস করো, মেইল করো, মানে সব সময় হচ্ছে তাকে টাচ আপে রাখো। কিন্তু এইটার টাইমিংটাও তো একটা ব্যাপার আছে যে জি। কতক্ষণ আমি এটা করব, কোন সময় আর করব, এমনি ডিউরেশনটা এমনি আমার, আর এমনি গ্যাপটা মনে করেন কিরকম আমি তো হবে। জি, আর এমনি মনে করেন আমরা মনে করেন যে এই চতুর্দিকে ব্যস্ত, এই 4-5টা সেক্টর দেখতে হয়, একটা মানে নিজের বিজনেস করি 2টা, তারপর আর ওদের একটা চাকরি করি একটা জায়গায় মানে একটা মানে এই জিনিসটা এর মধ্যে মানে এইগুলো ফোনে আমি মানে জীবন শেষ। আমাদের জি, যখন এই ব্র্যান্ডের ফোন গুলো আসে তখন লিটারেলি মানে মাথা ঠিক থাকে না। ওকে নাইমুর ভাই, এখন অন্যদের কারো কোনো কোশ্চেন ওকে থাকলে ওকে, ঠিক কোশ্চেন আছে করতে ঠিক পারেন। আছে। কারো কি কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করে দিব আর কি। ভাই, একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম, আজকে ক্লাসের রেকর্ডিংটা কি আমরা পাবো? জি জি, অবশ্যই পাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আসলে আমার মনে হয় কালকে তো ক্লাস আছে, কালকে করার আগে আপনি যদি রেকর্ডিংটা দিন তাহলে আমরা একবার রিক্যাপ করে নিতে পারতাম। ওকে, জি, ধন্যবাদ ভাই। ঠিক আছে তাহলে, রাত হয়ে গেছে অনেক, সবাই ভালো থাকেন, সেহরি ঠিক সময় করে চেষ্টা করেন, আমিও চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি সম্ভব হয় সেহরির আগে দিয়ে হচ্ছে কিছু 2-4 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করা, যাতে আমরা সবাই হচ্ছে বিজনেস গ্রো করতে পারি। এটা যেহেতু আমাদের একটা ইনকামের রাস্তা, তো এটাতে আল্লাহ যেন বরকত দান করে। তো এই বলে শেষ করছি, সবাই ভালো জি, থাকবেন, আসসালামু আলাইকুম। সবাইকে রমজানুল মোবারক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম।